লখনৌতে গিরধারী নামের একজন চৌকিদার থাকতো। গিরিধারী রাত্রিবেলা ডিউটি করত আর দিনের বেলা ঘুমোতো। বাবা উঠে পড়ো, 7টা বাজতে চললো। কি সকাল হয়ে গেল? সকাল হয়নি, বিকেল হয়ে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, এই সময় তো আমি রাত্রে ডিউটি করছি। গিরধারী রাত্রি 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেত আর সারা রাত লখনৌর একটা ভিআইপি কলোনিতে চৌকিদারি করত। ঘুমিয়ে থাকো, কারণ দারোয়ান গিরিধারী সিং যাচ্ছে। গিরধারী সকাল 8টার সময় বাড়িতে পৌঁছতো। আমি শুতে যাচ্ছি। আগে কিছু খেয়ে তো নাও, তারপর ঘুমিও। রাত্রির ডিউটি কি শুরু হলো? তুমি তো খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছো। এখন আমার বয়স আছে, আমি অন্য বাচ্চা জন্ম দিতে পারি, কম করে 2টো বাচ্চা তো হওয়াই উচিত না? একটা বাচ্চাই মানুষ করা দেখছি লোহার ছোলা চেবানোর মতন। যদি আরো একটা বাচ্চা হয় তাহলে আমাকে দিন রাত 2টো শিফটে কাজ করতে হবে, বুঝলে? তারপর জানি না আমার যে কি অবস্থা হবে। সেই জন্য যতটা পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকতে হবে, বুঝতে পেরেছো? জনসংখ্যা তো তুমি দেখতেই পাচ্ছ, পা ফেলারও জায়গা নেই পৃথিবীর ওপরে। তা দীপক কোথায়? ছাতে আছে, 4টে নতুন গামলা নিয়ে এসেছে, গাছ লাগাচ্ছে। গিরধারীর ছেলে দীপকের গাছপালার সঙ্গে খুব ভালোবাসা ছিল। সে ছাতে 50টা গামলা একত্রিত করেছিল। দীপক, তুই পড়াশোনা তো কিছু করিস না, আর পুরো ছাদটা গাছপালা দিয়ে ভরিয়ে রেখেছিস। আরে কয়েকদিন পর তো ছাদে পা রাখার জায়গাও থাকবে না। বাবা তুমি একটা ছোটখাটো কোথাও জমি কিনে নাও না, গামলাতে গাছগুলো বড় হতে পারে না বেশি। আমি মাটিতে গাছ লাগাতে চাই। বাবা, জমি কেনার মতন যদি পয়সা থাকতো না তাহলে আমাদের বাড়িটা ঠিক করিয়ে নিতাম না। তুমি তোমার পড়াশোনায় মন দাও, তোমার সমস্ত কাজ এই গাছ দেখাশোনা করতে বেরিয়ে যায়। আরে গাছপালাতে কিছু এসে যায় না। যদি পড়াশোনা করো তাহলে উন্নতি করতে পারবে, পয়সা রোজগার করতে পারবে, বড়লোক হতে পারবে। যদি তুমি ফেল হয়ে যাও তাহলে 1 ক্লাসের ফিস বারবার দেওয়ার জন্য আমার কাছে পয়সা নেই। এখন নিচে গিয়ে পড়াশোনা করো, যাও। একদিন প্রতিবেশীতে থাকতো একটা মেয়ে গিরিধারীর বাড়িতে আসে। আরে রচনা সোনা, তুমি? হ্যাঁ কাকিমা, দীপক আমার বান্ধবীর একটা বই চুরি করেছে। বই চুরি করে নিয়ে এসেছে? হ্যাঁ, পরশু আমি বাঁদর পালানোর জন্য দীপককে নিজের বাড়িতে ডেকেছিলাম। আমি আমার বান্ধবীর কাছে নার্সারি ম্যানেজমেন্ট মানে গাছপালার সংরক্ষণের ব্যাপারে বই এনেছিলাম, কিন্তু পরশু থেকেই সেই বইটা গায়েব। আজ সকালে আমি দীপককে ছাতে সেই বইটাই পড়তে দেখেছিলাম। ডাকুন তো ওকে। দীপক, এখানে এসো। হ্যাঁ বাবা। তুমি কি রচনা দিদির বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছো বই? হ্যাঁ, এই যে সেই বইটা। আসলে আমি এটা জানতাম না যে গাছের দেখাশোনা কি করে করতে হয়, তার উপর বইও লেখা হয়েছে। আমি এই বইটা দেখতে পাই তাই আমি নিয়ে চলে এসেছিলাম। তুমি মিথ্যে বলছো, আমার বই ফেরত দাও। রচনা নিজের বই নিয়ে চলে যায়। দীপক, আমাদের মাথা হেট করে দিলি তুই আজকে। এখন তুই চুরিও করতে শুরু করেছিস। নিজের সিলেবাসের বই পড়ে তো তুই উদ্ধার করতে পারিস না, আর এইসব আজেবাজে বই পড়ার জন্য অন্যের বাড়িতে গিয়ে তুই চুরি করছিস। হ্যাঁ, এরপর যদি তুই এমন কোনো কাজ করেছিস না তাহলে আমি তো সব গামলাগুলো ভাঙাচোরাওয়ালাকে দিয়ে আসবো। নিজের বাবার বকা শুনে দীপকের চোখে জল চলে আসে। দুপুর বেলা দীপক খাবারও খায় না। দীপক বাবু, দরজা খোল, আজ আমি তোর জন্য মন পছন্দের সবজি বানিয়েছি। আমি খাবো না খাবার। তুমি ওকে এত বাজেভাবে কেন বকেছো? এখন দেখো খাবার দাবারও খাচ্ছে না। আরে ও কি করছে তুমি সেটা দেখতে পাচ্ছ না? আরে একটা বই তো চুরি করে এনেছিল, এত বড় মুশকিল হলো নাকি? কারোর বাড়িতে ডাকাতি তো করেনি না। ও রচনা যখন ছোট ছিল তখন আমাদের বাড়ি থেকে খেলনা তুলে নিয়ে যেত। আমি তো কখনো ওর বাড়িতে কমপ্লেন করতে যাইনি। আমাদের ছেলে একটা বই কি তুলে এনেছে, পাহাড় ভেঙে পড়েছে জানো। পরের সপ্তাহে দীপকের জন্মদিন, কোনো একটা ভালো কারের লোভ দেখিয়ে ওকে মানাও। দীপক বাবা, দরজাটা খোলো। পরের সপ্তাহে তোমার জন্মদিন আছে। আমি তোমার জন্য তোমার মনের মতন গিফট এনে দেব। বলো তোমার কি লাগবে? আমার মানি প্ল্যান্টের গাছ লাগবে। বলো, এনে দেবে আমাকে? ঠিক আছে, আমি মানি প্ল্যান্ট নিয়ে আসবো, আর নার্সারি ম্যানেজমেন্টের জন্য একটা নতুন বইও নিয়ে আসবো। গিরিধারী যেই কলোনিতে চৌকিদারি করত সেই কলোনিতে একটা বাংলো ছিল। সেই বাংলোর দেয়ালে মানি প্লান্ট ছড়িয়েছিল। গিরিধারী সেই বাংলোতে গেট কিপারকে জানতো। রাম রাম দীনদয়াল বাবু।
আরে রাম রাম দিনদয়াল ভাই। আচ্ছা, তুমি কি আমাকে মানি প্ল্যান্ট দিয়ে দিতে পারবে? আরে জন্মদিনে আমি আমার ছেলেকে উপহার দিতে চাই। আমি বাবুর কাছে জিজ্ঞাসা করে দিয়ে দেব। আরে একটা মানি প্ল্যান্টের জন্য তোমাকে জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আগরওয়াল বাবু গাছ খুব পছন্দ করেন যে। পরের দিন গিরিধারী আবার দীনদয়ালের কাছে যায়। এই নাও মানি প্ল্যান্ট, তাড়াতাড়ি গিয়ে গামলার মধ্যে রেখে দাও আর জল দিয়ে দিও ওর মধ্যে, না হলে কিন্তু শুকিয়ে যাবে পাতাগুলো। বার্থডের দিন গিরিধারী ছুটি নিয়েছিল। সে মানি প্লান্ট, কেক আর বই নিয়ে বাড়িতে ফেরে। এই নাও তোমার মানি প্ল্যান্ট আর বই। রাত্রিবেলা যখন দীপক ঘুমিয়ে পড়ে তখন কাজল গিরিধারীকে বলে, আজ আমি তোমাকে কিছু বলতে চাই, ধৈর্য নিয়ে শুনবে, একদম অস্থির হবে না। দীপক ম্যাথের টেস্টে ফেল হয়ে গেছে, ওর পড়াশোনায় একদম মন লাগছে না। তুমি নার্সারির কাজকর্ম শুরু করতে তার সাহায্য করো না। তুমি কি পাগল হলে নাকি? ও তো এখনো 12 ক্লাস পাসও করেনি। ওর গাছপালার ভেতরে থাকা খুব ভালো লাগে। আমাদেরকে জোর করে তাকে স্কুলের বইয়ে মাথা মারার জন্য ব্যস্ত করা উচিত না গো। অনেকগুলো লোক লেখাপড়া করে কোনো চাকরি পেয়ে যায় আর জীবনকে বোঝের মতো ওঠাতে থাকে। আমি চাই না যে আমার ছেলেও এরকমটা করুক। তার খুশি আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। আমার মেশোর শাম গাজওয়ালে রোডে ক্ষেত আছে, আমি ওনার সাথে কথা বলবো, সেই রোডে নার্সারি খুলে দাও তার জন্য। পরের দিন যখন কাজল আর গিরিধারী দীপককে নার্সারির ব্যাপারে কথা বলে তখন দীপক খুব খুশি হয়। তোমরা দুজন দুনিয়ার সব থেকে ভালো মা বাবা। বেশিরভাগ মা বাবাই চায় যে ওদের বাচ্চারা জীবনে সংগ্রাম করে এগিয়ে চলুক। এমন মা বাবা খুবই কমই থাকে যারা বাচ্চাদের খুশি অনুযায়ী তাদের ক্যারিয়ার ডিসাইড করতে দেয়। দীপক নিজের 50টা গামলা দিয়ে নার্সারি শুরু করে। নিজের পরিশ্রম দিয়ে সে কিছু মাসের মধ্যেই 200 গাছ তুলে দেয়। একদিন দীপক কিছু গ্রাহকের সাথে কথা বলতে ব্যস্ত ছিল, তক্ষুনি একটা কার সোজা নার্সারিতে ঢুকে যায় আর সে অনেকগুলো গামলা ভেঙে দেয়। আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি বাইরে পরিষ্কার করে লেখা রয়েছে যে বাহনগুলোকে নার্সারির ভেতরে নিয়ে আসা যাবে না? আমার নাম হলো হরে কৃষ্ণ আগরওয়াল। আমি খারাপ জায়গায় পা রাখি না। আমার 1 লক্ষ টাকা জুতো নষ্ট হয়ে যাবে। তোমার নার্সারিতে অনেক জায়গায় নোংরা রয়েছে। আপনি আমার অনেকগুলো গামলা ভেঙে দিয়েছেন। আরে এত চেঁচামেচি করছো কেন? কত দাম তুমি বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা গাছও আমাকে দিয়ে দাও, সবের বিল জুড়ে আমাকে বলে দাও। আমি আপনাকে গাছ তো দিতে চাই না, কিন্তু আমার মা শিখিয়েছে যে গ্রাহক ঈশ্বরের সমান হয়, সেই জন্য আমি শুধু আমার কর্তব্য পালন করব। দীপক সমস্ত গাছপালা হরে কৃষ্ণর গাড়িতে রেখে দেয়। 3000 টাকা হয়েছে আপনার। 3000 টাকা তো আমি এমনি ভিখারিদেরকে দান দিয়ে দিই ভাই। এই নে। হরে কৃষ্ণ দীপকের দিকে পয়সা ফেলে দেয়। কি করে কথা বলতে হয় আপনি সেটা জানেনই না দেখছি। আরে ভদ্রতা দেখানো ছোট লোকের কাজ। আমার শহরে সব থেকে বড় বেকারি রয়েছে যার নাম হলো কৃষ্ণা বেকারি। শহরে সব থেকে বেশি বার্থডে কেক আমার ওখানে বিক্রি হয়। তোমার মতন 20 জন চাকর আমার ওখানে কাজ করে। এই গাড়িটার দাম হলো 30 লক্ষ টাকা। আমি কেন ভদ্রতা দেখাবো তোমার সাথে? হরে কৃষ্ণ কার ব্যাক গিয়ারে খুব দ্রুত গতিতে নিয়ে চলে যায়। এটা সেই হরে কৃষ্ণ আগরওয়াল যার বাড়ি থেকে মানি প্লান্ট এনে গিরিধারী দীপককে দিয়েছিল। দীপক সেই দিন বাড়িতে পৌঁছায় তখন তার চোখে জল ছিল। কি হয়েছে দীপক, আজ তুই এত উদাস কেন? মা, ভদ্রতা দেখানো কি শুধু ছোট মানুষদেরই কাজ? না বাবু, এটা তোমাকে কে বলেছে? দীপক নিজের মাকে সবকিছু বলে। উনি যত বড়ই মানুষ হোক না কেন, তার অহংকার এক না একদিন নিশ্চয়ই ভাঙবে আর সে নিজের ভুল বুঝবে। তোর মানি প্লান্ট এখনো ছাতেই রাখা আছে, সেটাও নার্সারিতে কেন নিয়ে যাচ্ছিস না? হ্যাঁ, আমি সেসবের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। কালকে আমি মানি প্ল্যান্ট নিয়ে যাব। পরের দিন দীপক মানি প্লান্ট নিজের নার্সারিতে লাগিয়ে দেয়। হরে কৃষ্ণ যেই গাছগুলো খারাপ করেছিল দীপক সারা দিন সেগুলো পরিষ্কার করতে আবার লাগানোর জন্য লেগে থাকে। বিকেল বেলা দীপক ফোন করে নিজের মাকে বলে, মা, আজকে আমি নার্সারিতেই শুয়ে পড়ছি, খুব ভালো হাওয়া দিচ্ছে। দীপক মানি প্লান্টের ওপরে একটা খাট লাগায় আর ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন দীপক ওঠে তখন তার চোখ ছানা বড়া হয়ে যায়।
মানি প্লান্টের ওপর অনেক বিশাল বিশাল পাতা চলে এসেছিল আর প্রত্যেক পাতার ওপর একটা বড় কেক রাখা ছিল। এতগুলো কেক, এটা কি করে সম্ভব হলো? দীপক ফোন করে নিজের মাকে নার্সারিতে ডেকে নেয়। কাল পর্যন্ত এই মানি প্লান্ট সাধারণ ছিল, এর পাতা ছোট ছিল আর কেক ফেক তো কিচ্ছুই ছিল না, কিন্তু আজ হঠাৎ করে এর পাতা বড় হয়ে উঠেছে আর ওর মধ্যে কেক চলে এসেছে। চল এই কেকগুলো আমরা খেয়ে নিই, কম করে আজ তো খাবার আমাকে বানাতেই হবে না। দীপক আর কাজল পেট ভরে কেক খায়। কাজল কিছু কেক গিরুধারীর জন্য নিয়ে আসে। বাহ, আজকে দারুণ লাগছে আমার। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে কখনো এত কেক আমি খেতে পারবো। পরের দিন যখন দীপক ঘুমিয়ে ওঠে তখন সে দেখতে পায় মানি প্লান্টে অনেকগুলো কেক আবার চলে এসেছে। আরে না, এ তো সমস্যা হয়ে গেল। দীপক কেকের সমস্যাটা নিজের মা বাবার সাথে ডিসকাস করে। এখন তো একটাই উপায় আছে, এই কেকগুলো বিক্রি করতে হবে। এতগুলো কেক তো আমরা খেতেই পারবো না। বাজার একটা দোকান আমরা ভাড়ায় নিয়ে নিই, বুঝলে? দীপক, তুমি সকালে নার্সারি আর বিকেলে কেকের ব্যবসাটা সামলে নিও তাহলে। ভাগ্যবশত দীপক বাজারে হরিকৃষ্ণ আগরওয়ালের কৃষ্ণা বেকারির সামনেই একটা দোকান ভাড়ায় নিয়ে নেয় আর খুব সস্তা দামে কেক বিক্রি করতে থাকে। আস্তে আস্তে দীপকের গ্রাহকদের সংখ্যা বাড়তে শুরু করে। দীপক এখন একটা কারও কিনে নেয় আর একটা চাকরও রেখে নেয়। এই তো সেই নার্সারি ছেলেটাই দেখছি। হ্যাঁ, কিন্তু এত সস্তা কেক ও কোত্থেকে নিয়ে আসে? একদিন যখন দীপক দোকানে ছিল না তখন হরিকৃষ্ণ দীপকের চাকরকে জিজ্ঞাসা করে, ওই ছোকরাটা কেক কোত্থেকে নিয়ে আসে? ওর কাছে কি কোনো আমার থেকে বড় ফ্যাক্টরি রয়েছে নাকি? না, কোনো ফ্যাক্টরি তো নেই। এই কেকগুলো ওদের নার্সারিতে মানি প্ল্যান্টের পাতা দিয়ে চলে আসে। হরিকৃষ্ণ পরের দিন সকাল সকাল নার্সারি যায় আর দীপককে বলে, এই কেক দেওয়া মানি প্ল্যান্টের একটা পাতা আমার লাগবে, দাও তো। এটা অনেক দাম। বেশি কথা বলো না, শুধু দাম বলো। 1,00,000 টাকার একটা পাতা। হরিকৃষ্ণ 1,00,000 টাকা দিয়ে দীপকের দিকে ফেলে দেয় আর বেল নিয়ে চলে যায়। গেটকিপার দীন দয়াল হরিকৃষ্ণর হাতে যখন মানি প্ল্যান্ট দেখে তখন সে জিজ্ঞাসা করে, বাবু, আপনি কি এই বড় বড় পাতাওয়ালা মানি প্ল্যান্টগুলো দীপক নামে ছেলেটার কাছ থেকে নিয়ে এসেছেন? তুমি কি করে জানলে? দীপকের বাবা গিরিধারী সিং এই কলোনির দারোয়ান। আচ্ছা, আপনার মনে আছে কয়েক মাস আগে আমি আপনার কাছ থেকে মানি প্ল্যান্টের একটা পাতা চেয়েছিলাম, আর সেই পাতা থেকেই তো ওই নার্সারির জমিতে বড় বড় পাতার সাথে সাথে কেক দিচ্ছে। আচ্ছা, মানে ওই ছেলেটা আমার মানি প্ল্যান্ট দিয়েই বড় লোক হয়েছে। এবার আমিও মানি প্ল্যান্ট থেকে কেক বের করে নিয়ে আসবো। হরিকৃষ্ণ মানি প্ল্যান্ট মাটিতে পুঁতে দেয় আর পরের দিন সকাল হওয়ার অপেক্ষা করতে শুরু করে। সে সারা রাত ঘুমোতেই পারে না। পরের দিন সে দেখতে পায় যে বড় পাতাওয়ালা মানি প্লান্ট ছোট পাতাওয়ালা সাধারণ মানি প্লান্ট হয়ে গেছে আর তার মধ্যে কোনো কেকও আসেনি। হরিকৃষ্ণ রাগের চোটে দীপকের কাছে পৌঁছায়। এই মানি প্ল্যান্টটা তো সাধারণ মানি প্ল্যান্টের মতনই হয়ে গেছে, এর মধ্যে থেকে কেক তো বেরোচ্ছে না। তাহলে ঠিক আছে, তাহলে নিজের চেকটা ফেরত নিয়ে যান। না, আমাকে আর একটা ডাল দিয়ে দাও। হরিকৃষ্ণ আরো একটা মানি প্ল্যান্ট নিয়ে যায়, কিন্তু তাতেও কোনো কেক আসে না। দীপক কেক বিক্রি করে করে ধনী হয়ে ওঠে। সে অনেক বড় বেকারি শপ খুলে নেয়। হরিকৃষ্ণের সেল এতটাই কমে যায় যে তাকে সমস্ত চাকরকে সরাতে হয়। সে একাই দোকানে দাঁড়িয়ে থাকে। এই ছেলেটা আমার মানি প্ল্যান্ট থেকেই বড় লোক হয়ে গেছে। আমি ওর পুরো নার্সারি একেবারে শেষ করে দেব। হরিকৃষ্ণ একদিন রাত্রিবেলা রোলার নিয়ে নার্সারিতে ঢুকে পড়ে আর সমস্ত গামলা ভাঙতে শুরু করে। কিন্তু যেই মাত্র মানি প্লান্টের ওপরে রোড রোলার চালায়, মানি প্লান্টের পাতা কোনো একটা সাপের মতো রোলারকে জড়াতে শুরু করে। আস্তে আস্তে মানি প্লান্ট হরিকৃষ্ণর পুরো শরীরকে জড়িয়ে ধরে। মানি প্লান্টের ডাল হরিকৃষ্ণের গলা টিপতে শুরু করে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার মনে পড়ে গেছে এই সব আমারই কর্মের ফল। আমি এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে আমি একজন মানুষকে মানুষের মতন সম্মান দেওয়াটাই ভুলে গিয়েছিলাম। হে মানি প্ল্যান্ট, আমাকে ক্ষমা করে দাও, আর আমি কখনো কারুর মনে কষ্ট দেব না, আর সবাইকে সম্মান জানাবো। তখন মানি প্লান্ট হরিকৃষ্ণের শরীর থেকে সরতে শুরু করে আর হরিকৃষ্ণের শ্বাসে শ্বাস আসে।
পরের দিন হরিকৃষ্ণ দীপকের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর ভাঙা গামলার টাকা দিয়ে চলে যায়।